বাংলাদেশ আজীবন স্পিন নিয়ে ডমিনেট করত এবং ফিঙ্গার স্পিনাররাই ছিল নির্ভরতার জায়গা। সেই জায়গা থেকে বাংলাদেশ বেরিয়ে এসেছে এবং এখন বাংলাদেশের পেস ইউনিট পূর্ণাঙ্গভাবে ডমিনেট করে। আশা করছি এই ধারাবাহিকতা বজায় থাকলে পূর্বের যে অতীত ইতিহাস আছে যেখানে বাংলাদেশের ক্রিকেটাররা বিদেশের মাটিতে খাবি খায় এবং বিদেশের মাটিতে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে, সেই দিনগুলো আর আমাদের দেখতে হবে না। বাংলাদেশে এই জিনিসগুলা আগে কখনো দেখেছেন কিনা আমার জানা নেই, কারণ বাংলাদেশের মাটিতেও আমরা গ্রাস উইকেটে ক্রিকেট খেলি এবং সেখানে সবচেয়ে একটা মজার ইতিহাস, এই উপমহাদেশে সবচেয়ে বেশি পেসার ডমিনেট করে পাকিস্তান টিম। পাকিস্তান টিমে বরাবরই তাদের পেস ইউনিট খুবই স্ট্রং থাকে, এটা আমরা দেখে এসেছি ছোটবেলা থেকেই। আমরা এই দ্বারা ক্রিকেট বুঝি এবং ক্রিকেট যখন থেকে দেখতে শুরু করছি একটা জিনিস বুঝি যে পাকিস্তানের পেস ইউনিট খুবই ভয়াবহ এবং তারা যে কোনো প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিতে পারে। সেই জায়গায় এবার একটু কম্পারিজনে আসি বাংলাদেশ পাকিস্তানের এই টেস্ট সিরিজের প্রথম টেস্টের গল্প। প্রথম টেস্টে পাকিস্তান গ্রাসি উইকেট দেখে তিনজন পেসার নিয়েছে। তিনজন পেসারের মধ্যে সবচেয়ে মজার বিষয়টা বলি, এর মধ্যে সবচেয়ে দ্রুততম গতির বল করেছে শাহিন শাহ আফ্রিদি, যার সর্বোচ্চ গতি ছিল 136 কিলোমিটার পার আওয়ার। কিন্তু একটা মজার ইকুয়েশন দিই, সেটা হচ্ছে আমাদের নাহিদ রানার সবচেয়ে লোয়েস্ট স্কোরের সবচেয়ে লোয়েস্ট গতির যে বলটি ছিল সেটাও ছিল 139.6 কিলোমিটার পার আওয়ারের গতিতে। তাহলে বুঝতেই পারছেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদির অ্যাভারেজ গতি ছিল 129 কিলোমিটার, সেখানে আমাদের নাহিদ রানার অ্যাভারেজ গতি ছিল 141.7 কিলোমিটার পার আওয়ার। বুঝতেই পারছেন যে পাকিস্তান এই উপমহাদেশের সবচেয়ে বড় পেস ডমিনেটিং কান্ট্রিকে আমরা সেই পেস দিয়েই ডমিনেট করেছি। গ্রাসি উইকেট দেখে পাকিস্তানের ক্যাপ্টেন তিনজন পেসার নিল। তিনজন পেসার আমাদের নাহিদ রানা, আমাদের তাসকিনদের কাছে এদেরকে মিডিয়াম পেসার মনে হয়েছে। সবচেয়ে বড় গল্পের জায়গাটা হচ্ছে আমরা এই গ্রাসি উইকেটে এখন খেলতে শিখেছি। আমাদের ঘরের মাটিতে এখন সেই ফ্ল্যাট উইকেট বা গ্রাস উইকেট যেটাকেই বলি না কেন, যে এই গ্রিন উইকেটে আমরা টেস্ট ক্রিকেটে পাকিস্তানের মতো টিমকে আমন্ত্রণ জানাতে পারি এবং সেই পাকিস্তানের মতো টিমকে আমন্ত্রণই জানাই না, শুধু তাদেরকে ডমিনেট করে জিততে শিখেছি। এই গল্পের ইতিহাসটা যেভাবে ট্রান্সফার হয়েছে, এই গল্পটা যেভাবে আস্তে আস্তে আমরা ডমিনেট করেছি, আমাদের মিরপুরের উইকেটটা বরাবরই যেখানে ছিল সে জায়গাটা হচ্ছে আমাদের মিরপুরের উইকেট বরাবরই ছিল একেবারে ধানক্ষেত বলা হতো যাকে। এবং এখানে আমাদের যারা প্রাক্তন ক্রিকেটাররা, বিশেষ করে সাকিব আল হাসানের কথা বলবো, সাকিব আল হাসান একটা ইন্টারভিউতে তো সরাসরি বলেছে যে মিরপুরের উইকেটে 5টা ম্যাচ খেললে সেই ব্যাটসম্যানের ব্যাটিং ক্যারিয়ার সম্পূর্ণরূপে ডিস্ট্রয় হয়ে যেতে পারে। সেই জায়গা থেকে আমরা বের হয়ে এসেছি, আমরা সেই কথাগুলো সিরিয়াসলি ভেবেছি এবং আমরা এখন এই উইকেটে রান করার মতো ক্যাপাবিলিটি রাখি। যেমন বাংলাদেশ এই লাস্ট যে টেস্ট ম্যাচটা খেললো, সেই টেস্ট ম্যাচটার একটু গল্প বলি। বাংলাদেশ টসে হেরেছে, কিন্তু সেখানেও টসে হেরে ব্যাটিংয়ে নেমেও 400 রানের একটা টোটাল দাঁড় করিয়েছে, যেটা বাংলাদেশের এই গল্পগুলো খুবই অপরিচিত ছিল। কারণ কি, বাংলাদেশের টেস্ট ম্যাচ মানে ছিল 3 দিন, সর্বোচ্চ গেলে 4 দিন, 5 দিন খেলার অভিজ্ঞতা বাংলাদেশের খুব কমই ছিল। সেই জায়গা থেকে আমরা টেস্টকে নিজেদের মতো ক্যালকুলেটিভ ফরম্যাটে ভাবতে পারি এবং আমাদের ক্যাপ্টেন যখন প্রতিপক্ষের দুর্বল জায়গা খুঁজে পায় তখন তাদেরকে কিভাবে দুমড়ে মুচড়ে দিতে হয় সেই জায়গাগুলো ভেবে বের করে এবং সেই ধরনের প্ল্যান এক্সিকিউশন করে। সত্যি কথা বলতে বাংলাদেশের ক্রিকেটটা আস্তে আস্তে পরিবর্তন হয়েছে। কিছু পরিবর্তন সত্যি লক্ষণীয়, কিছু জায়গায় সত্যি প্রশংসা করতে হয়। সে জায়গাটা হচ্ছে বাংলাদেশ পেস ইউনিট এবং বাংলাদেশ যে ধরনের উইকেট প্রস্তুত করে সেই উইকেটগুলো সত্যি প্রশংসার দাবিদার এবং এই প্রশংসনীয় জায়গা যদি কন্টিনিউ করি তাহলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপ হবে।